আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খায়রুলস বেসিক ম্যাথের 1 নম্বর লেকচারে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে বাস্তব সংখ্যা নিয়ে জানার চেষ্টা করব, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে অঙ্ক, সংখ্যা এবং সংখ্যার প্রকারভেদ। শুরুতেই আসা যাক, অঙ্ক বা ডিজিট কি বা কাকে বলে। হিসাব বা গণনার কাজে আমরা যে সকল প্রতীক বা চিহ্ন ব্যবহার করি তাদেরকে অঙ্ক বলে। আমি আপনাদের সুবিধার্থে সংজ্ঞাটা এখানে একটু লিখে দিলাম। অঙ্ক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাহায্যকারী অঙ্ক, আরেকটা হচ্ছে সার্থক অঙ্ক। সাহায্যকারী অঙ্ক বলা হয় হচ্ছে শূন্যকে, আর সার্থক অঙ্ক বলছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9কে। আচ্ছা, এরপর আসি সংখ্যা কি। সংখ্যা হচ্ছে এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসে সংখ্যা গঠন করে। যেমন 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, আবার 1 নিজে একটা সংখ্যা, 2 নিজে একটা সংখ্যা, আবার 1, 2 পাশাপাশি বসে 12 একটা, যে যা গঠন করে মানে যা গঠন করতেছে 12 সেটা নিজে একটা সংখ্যা। তবে 12 এর মধ্যে 1 এবং 2 দুইটা আলাদা আলাদা অঙ্ক। একইভাবে 157 একটা সংখ্যা, যেখানে 1, 5, 7 তিনটাই হচ্ছে আলাদা আলাদাভাবে অঙ্ক। আচ্ছা, আসেন বাস্তব মানে সংখ্যার প্রকারভেদে যাই। শুরুতেই আসবো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যার সংজ্ঞা আসলে দুইভাবে দেওয়া যায়। একটা হচ্ছে সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা নিয়েই বাস্তব সংখ্যা গঠিত। দ্বিতীয় ক্ষেত্রে এরকম বলতে পারি যে সকল ঋণাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা এবং শূন্য নিয়ে বাস্তব সংখ্যা গঠিত। তাহলে আমি যদি আপনাদের সুবিধার্থে এখানে একটু সংজ্ঞাটা লিখে দিই, তাহলে এমন হয়: ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং শূন্য নিয়ে বাস্তব সংখ্যা গঠিত। সরি, শূন্য বানানটা ভুল হয়েছিল, আমি পরে কারেকশন করে দিয়েছি। আচ্ছা, উদাহরণ দেওয়া যাক একটু। বাস্তব সংখ্যা আমি বলেছি ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, শূন্য সবই। তার ধনাত্মক সংখ্যা বলতে আমি +1কে বোঝাতে পারি। তো ঋণাত্মক বলতে -1 হতে পারে, শূন্য তো শূন্যই। নেক্সট আসা যাক পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। সকল অর্থপূর্ণ সংখ্যাকেই আমরা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার বলবো যদি ওই সংখ্যাগুলো দশমিক সংখ্যা না হয় এবং ভগ্নাংশ না হয়। এটা কেমন? ধরেন +1, এই সংখ্যাটা কোনো দশমিক সংখ্যা না, কারণ দশমিক সংখ্যা যদি হতো তাহলে ওখানে দশমিক চিহ্ন থাকতো। এটা কোনো ভগ্নাংশ না, যদি ভগ্নাংশ থাকতো তাহলে তার লব থাকতো এবং হর থাকতো। তাহলে আমি এখানে বলতে পারছি যে এক একটা পূর্ণ সংখ্যা। একইভাবে আমি বলতে পারি 12, 15, -3, -36 সবগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা ঋণাত্মক হতে পারে, পূর্ণ সংখ্যা ধনাত্মক হতে পারে, শুধুমাত্র হতে পারবে না কি সে হচ্ছে ভগ্নাংশ এবং দশমিক সংখ্যা। ওকে, এখন আসেন বিজোড় সংখ্যা। 1, 3, 5, 7, 9 ইত্যাদি অঙ্কগুলো যদি কোনো সংখ্যা শেষে থাকে তাহলে ওই সংখ্যাগুলোকে আমরা বিজোড় সংখ্যা বলি। জোড় সংখ্যা হচ্ছে যদি কোনো সংখ্যা শেষে 2, 4, 6, 8 এবং 0 থাকে তাহলে ওই সংখ্যাগুলোকে আমরা জোড় সংখ্যা বলি। এখন আসেন ধারাবাহিক সংখ্যা কি। ধারাবাহিক বলতে শব্দটা শুনে আমরা বুঝতে পারি যে ধারা মেনটেন করে। দ্যাট মিন্স
একজনের পরের একজনের সাথে তার পরের জনের যে সম্পর্ক থাকবে ওই পরের জনের সাথে তার পরের জনেরও একই সম্পর্ক থাকবে। ওকে, এটাকে যদি আমি সহজে বলি তাহলে ধারা বলতে পারি আর কি। ধারা যেরকম দেওয়া থাকে যে জোড় সংখ্যার ধারা, যেমন 2, 4, 6, 8, 10 ইত্যাদি, বা বিজোড় সংখ্যার ধারা 1, 3, 5, 7, 9 ইত্যাদি। অথবা যদি এমন বলি যে 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে এখানে খেয়াল করে দেখতে পারবেন যে প্রত্যেক সংখ্যার তার পরের সংখ্যার সাথে পার্থক্য হচ্ছে 1, 1, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার ধারা এটা। তো আমি এখানে একটু আপনাদের সুবিধার্থে লিখে দিচ্ছি। এরপর আসেন বিভাজ্য সংখ্যাকে। যদি কোনো একটা সংখ্যাকে অন্য একটা সংখ্যা দ্বারা ভাগ করা হয় এবং ভাগশেষ শূন্য থাকে বা কোনো ভাগশেষ না থাকে, তাহলে বলা যায় যে ওই সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য সংখ্যা। যেমন আমি যদি এখানে একটা উদাহরণ দিই, ধরেন যে 39 একটা সংখ্যা। তো এই 39কে কী দিয়ে ভাগ করা যায়? আমি 13 দিয়ে ভাগ করি। আচ্ছা, 13 দিয়ে যদি ভাগ করি 39কে, তাহলে 3 বার মানে ভাগফল 3 হবে। 3 × 39, আমি নিচে 39 বসাচ্ছি। যদি বিয়োগ করি তাহলে ভাগশেষ থাকছে 0 বা কোনো ভাগশেষ থাকছে না। আচ্ছা, এই ভাগশেষ 0 থাকাটাকেই হচ্ছে নিঃশেষে বিভাজ্য বলা হয় আর কি, বা অথবা ভাগশেষ নাই এরকম বলা হয়। তো এরকম যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে 39 সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, ওকে। এরপর আসছি উৎপাদক বা ফ্যাক্টর। শুধু সংজ্ঞায় আসা যাক। একটি নির্দিষ্ট সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, মানে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 থাকবে অথবা ভাগশেষ থাকবে না, সেই সকল সংখ্যাকে ওই নির্দিষ্ট সংখ্যার উৎপাদক বা ফ্যাক্টর বলা হয়। এটা কেমন? আমি যদি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, তাহলে বলতে পারি যে 10-এর উৎপাদক হবে, 10কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 10, ভাগশেষ 0 থাকবে। তার মানে 1 হচ্ছে 10-এর একটা উৎপাদক। হ্যাঁ, এটাকে আমরা গুণনীয়কও বলতে পারি, মানে উৎপাদক যা গুণনীয়কও তাই, ফ্যাক্টরও তাই। আচ্ছা, এখন যদি আসেন 2, তাহলে 2 দিয়ে 10কে ভাগ করা যায়। ভাগ করা যায় বলতে আসলে 2 দিয়ে 10কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না বা শূন্য ভাগশেষ থাকে। 2 10-এর একটা উৎপাদক বা ফ্যাক্টর। এরপরে হচ্ছে যদি 5 দিয়ে ভাগ করতে চাই সেক্ষেত্রে দেখা যাবে যে কোনো ভাগশেষ থাকে না। 5 সংখ্যাটাও হচ্ছে 10-এর একটা উৎপাদক। আবার 10 দিয়ে যদি 10কে ভাগ করি সেক্ষেত্রে দেখা যায় কোনো ভাগশেষ অবশিষ্ট থাকে না। তার মানে 10 নিজেও 10-এর একটা উৎপাদক। আচ্ছা, এখন আসেন উৎপাদক বলবো না কোনগুলোকে। ধরেন 3 দিয়ে যদি আমি 10কে ভাগ করি তাহলে 1 অবশিষ্ট থেকে যায়। 3 10-এর কোনো উৎপাদক হবে না। আবার যদি ধরি যে 6, সেটা দিয়েও হচ্ছে 10কে ভাগ করলে 4 অবশিষ্ট থেকে যায়। 6ও 10-এর উৎপাদক নয়। এরপর আসেন গুণিতক বা মাল্টিপলস কি। গুণিতক হচ্ছে উৎপাদকের বিপরীত, মানে আমরা আসলে কোনো একটা সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করতে পারি ওই সকল সংখ্যাকে হচ্ছে উৎপাদক বা গুণনীয়ক বলছি অথবা ফ্যাক্টর বলছি। আর এখানে উল্টো প্রক্রিয়া। সেটা কেমন? যে কোনো একটা সংখ্যা যতগুলো সংখ্যাকে গুণ করে করে ওই সংখ্যাটা বের করা যায়, ওই অতগুলো সংখ্যাকেই ওই নির্দিষ্ট সংখ্যাটার গুণিতক বলে। আচ্ছা, একটু যদি আমি লিখি যে 1, 2, 5 এবং 10 এর গুণিতক 10। বিষয়টা কেমন? 1কে যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে 10 পাই, তার মানে গুণফল পাচ্ছি 10। 1-এর গুণিতক 10। ওকে, 2কে যদি 5 দিয়ে গুণ করি তাহলেও গুণফল পাচ্ছি 10। 2-এর গুণিতক বলতে পারি 10কে। আচ্ছা, 5কে যদি 2 দিয়ে গুণ করি সেক্ষেত্রেও আমরা পাচ্ছি
10। সো এভাবে আমরা বলতে পারি যে 1 2 5 10 এগুলোর গুণিতক 10। এরপরে আসেন মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে কেবলমাত্র 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, ওইসব সংখ্যাকে হচ্ছে মৌলিক সংখ্যা বলে। ওকে, আমরা যদি একটু এখানে লিখি তাহলে বিষয়টা এমন হচ্ছে যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এক কোনো মৌলিক সংখ্যা না, এক নিজে মৌলিক সংখ্যা না, এক যৌগিক সংখ্যাও না, এক হচ্ছে এক হচ্ছে গণনার আদি অঙ্ক বা হিসাবের আদি অঙ্ক। আচ্ছা, আচ্ছা মৌলিক সংখ্যা তাহলে কোনগুলা? আমরা 2কে মৌলিক সংখ্যা বলতে পারি, কারণ 2কে 2 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 3কেও একই রকম, 3 এবং অন্য কোনো সংখ্যা ছাড়া ভাগ করা যায় না। আচ্ছা, 5 7 11 ইত্যাদি হচ্ছে মৌলিক সংখ্যা। আচ্ছা, ঠিক আছে। এরপরে আসা যাক পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কাদেরকে বলবো? যে সকল সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যা হয় তাদেরকে পূর্ণ সংখ্যা বলা যাবে। আমি এখানে একটু লিখে দিচ্ছি। উদাহরণ হিসেবে আমরা 16কে বিবেচনা করতে পারি। তাহলে √16 মানে 16 এর বর্গমূল সমান 4, যা একটা পূর্ণ সংখ্যা। অতএব 16 একটি পূর্ণবর্গ সংখ্যা। ওকে, এখন আমাদের একটু কিছু বিষয় মনে রাখতে হবে। নোট হিসেবে আমি একটু বলছি, মনে রাখবেন প্লিজ। একটি পূর্ণ সংখ্যা 3 ধরনের হতে পারে, যেমন ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং শূন্য। এক মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা কোনোটাই না, সৃষ্টির আদি সংখ্যা এবং গণনার একক হচ্ছে 1। একটি পূর্ণ সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক যে কোনোটাই হতে পারে, কিন্তু সে কখনো ভগ্নাংশ বা দশমিক সংখ্যা হতে পারবে না। আচ্ছা, এখন আসেন সাহায্যকারী অঙ্ক যে শূন্য ছিল, ওটার আরেকটা নাম আছে অভাব জ্ঞাপক সংখ্যা। আচ্ছা, এই শূন্যের কিছু ধর্ম বলছি। শূন্য হচ্ছে একটি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। শূন্য নিরপেক্ষ সংখ্যা, শূন্য জোড় সংখ্যা। কারণ শূন্যকে আমরা যদি কোনো সংখ্যা শেষে যদি শূন্য থাকে, তাহলে আমরা ওই সংখ্যাটাকে জোড় সংখ্যা বলি। আচ্ছা, ঠিক আছে। এখন আসেন শূন্য সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন ভারতীয় গণিতবিদ আর্যভট্ট। ওকে, তবে শূন্য আবিষ্কার করেছিলেন ব্রহ্মগুপ্ত। শূন্যকে আমরা ধনাত্মক সংখ্যা বলতে পারি না, শূন্যকে আমরা ঋণাত্মক সংখ্যা বলতে পারি না। অর্থাৎ শূন্য এমন একটি সংখ্যা যাকে ধনাত্মক বা ঋণাত্মক আমরা কোনোটাই বোঝায় না। এখন চলে যাব, আমি এখানে সংখ্যাটিটা সংক্ষেপে লিখে দিলাম, আশা করি বুঝবেন। কোশ্চেন সলভে চলে যাই। বিভিন্ন পরীক্ষায় কী ধরনের প্রশ্ন এসেছে আমরা একটু সলভ করার চেষ্টা করি। প্রথম বা 1 নম্বর প্রশ্ন আছে 555 এর মাঝের অঙ্কের স্থানীয় মান কত? এটা খুবই ছোটোবেলার অঙ্ক, তারপরে আমি একবার বুঝিয়ে দিয়ে যাচ্ছি। 10 ভিত্তিক আমরা এই যে 555 পড়ছি, এটা আসলে 10 ভিত্তিক সংখ্যা। তো কাউকে তার স্থানের উপর ভিত্তি করে যদি মান নির্ণয় করতে হয়, তাহলে আচ্ছা, এখানে 5-এর স্থানীয় মান হবে, মানে দ্বিতীয় মানে মাঝের 5-এর স্থানীয় মান হবে 5 × 10 মানে 50।
আচ্ছা, দ্বিতীয় অঙ্কে যাই। 2 নম্বর অঙ্কটা আছে 23,005। এই সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান কত? আচ্ছা, 3 আছে, ডান দিক থেকে যদি গণনা করি তাহলে 3 কততম স্থানে আছে একটু দেখি, একক, দশক, শতক, হাজার। আচ্ছা, মানে 3000-এর ঘরে আছে। সো আমি যদি 3-এর সাথে 1000 গুণ করে দিই তাহলে খুব সহজেই আমরা স্থানীয় মানটা পেয়ে যাব। ওকে, চলুন করা যাক। 3 গুণ 1000 সমান 3000। তো এটাই হচ্ছে আনসার। এখন আসেন 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলেছে যে কোনো সংখ্যার একক, দশক, শতক স্থানীয় অঙ্ক যথাক্রমে এক্স, ওয়াই এবং জেড যদি হয় তাহলে সংখ্যাটি রূপ কী হবে? আচ্ছা, আমি যদি একটু ব্যাখ্যা করি, একক স্থানীয় অঙ্কের সাথে 10-এর পাওয়ার 0 মানে 1 গুণ করে বসাতে হয়। ওকে, দশকের সাথে, দশক স্থানীয় অঙ্কের সাথে 10-এর পাওয়ার 2 মানে 100 গুণ করে, সরি আমি একটু ভুল বলে ফেলেছি। একক স্থানীয় অঙ্কের সাথে 10-এর পাওয়ার 0 মানে 1 গুণ করে বসাতে হয়। দশক স্থানীয় অঙ্কের সাথে 10-এর পাওয়ার 1 মানে 10 গুণ করে বসাতে হয়। এবং শতক স্থানীয় অঙ্কের জন্য 10-এর পাওয়ার 3 মানে 10-এর পাওয়ার 2 বা 100 দিয়ে গুণ করে বসাতে হয়। আচ্ছা, তাহলে সংখ্যাটি আমরা কেমন পাবো? দেখেন, এক্স এখানে একক স্থানীয় অঙ্ক ছিল, তাহলে এক্সের সাথে গুণ করব হচ্ছে 1 মানে 10-এর পাওয়ার 0 মানে 1। ওকে, তাহলে পাইলাম এক্স। এরপরে ওয়াইয়ের সাথে গুণ করতেছি 10-এর পাওয়ার 1 মানে 10। ঠিক আছে, পাইলাম 10y। এরপরে জেডের সাথে গুণ করতেছি 100 বা 10-এর পাওয়ার 2, তার মানে 100 জেড। এবং সংখ্যাটার সবচাইতে পরিমার্জিত রূপ হবে এই একক, দশক এবং শতক স্থানীয় অঙ্কগুলোর যোগফল। আচ্ছা, এরপরে 4 নম্বর অঙ্কে আসেন 0, 1, 2, 3 এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এখানে একটু বলি যে কোনো সংখ্যা 0 দিয়ে শুরু হতে পারে না, মানে এমন হতে পারে না যে 0, 1। 0, 1-এরও যে অর্থ 1-এরও একই অর্থ। সো আপনি যদি 0, 1 লেখেন সেটা 1 লেখারই সমান হবে। তাই ক্ষুদ্রতম অঙ্ক যখন আমরা গঠন করব তখন শুরুতেই 0 ছাড়া বা আর যে ছোট অঙ্কটা আছে সেটা দিয়ে শুরু করব। এখানে যদি 0, 1, 2, 3 এই অঙ্কগুলোর মধ্যে দেখেন তাহলে 0-এর পরে ছোট অঙ্ক আছে হচ্ছে 1, তাহলে আমরা 1 দিয়ে শুরু করব। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কেমন হবে? 1, 0, 2, 3। এরপরে আচ্ছা, আর বৃহত্তম সংখ্যা তো সবচেয়ে বড়টা আগে হয়, তার মানে 3, 2, 1, 0। আচ্ছা, এখানে যেহেতু পার্থক্য নির্ণয় করতে বলেছে, সো আমি বৃহত্তম সংখ্যা আগে লিখেছি এবং ক্ষুদ্রতম সংখ্যা পরে লিখেছি। আচ্ছা, পার্থক্য নির্ণয় করতে বলেছে বা অন্তর নির্ণয় করতে বলেছে, সো আমার বিয়োগ চিহ্ন দিতে হবে। আমি লিখে ফেললাম পার্থক্য। যদি বিয়োগ করি দেখা যাবে 7, 8, 1 এবং 2 মানে 2187। আচ্ছা, 5 নম্বর অঙ্কে চলা যায়। 0, 1, 2, 5 দিয়ে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
আচ্ছা, দেখা যাক। আচ্ছা, এটা 4 দাগের মতোই একই রকম অঙ্ক, সো আমি একটু স্কিপ করলাম। বৃহত্তম সংখ্যাটা হবে 5, 2, 1, 0। ক্ষুদ্রতম সংখ্যা হবে ঠিক আছে, শুরু করছি 6 নম্বর অঙ্ক। এখানে প্রশ্নে দেওয়া আছে 2, 0, 8, 2 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় কত? এখানে একটু খেয়াল করতে হবে, আমাদের আগের অঙ্কগুলোর মতো বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার অন্তর চাইনি, অথবা যোগফল চাইনি, বিয়োগফল চাইনি। এখানে চেয়েছে আসলে গড় কত। আচ্ছা, গড়ের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে গড়ের সূত্র হচ্ছে সংখ্যাগুলোর যোগফল ভাগ সংখ্যাগুলোর সংখ্যা। আমি এখানে একটু হিসাব করি, তাহলে 2, 0, 8, 2 এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হবে 8, 2, 2, 0 এবং ক্ষুদ্রতম সংখ্যা হবে 2, 2, 0, 2, 8। যেহেতু গড় চেয়েছে, সুতরাং আমাদের সমষ্টি লাগবে, সমষ্টি বা যোগফল যাই বলেন। তো আমরা গড় লিখে সূত্রটা হিসাব করে ফেলছি। এখানে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দুইটিকে যোগ করলাম, ভাগ দিচ্ছি 2 দিয়ে, কারণ আমাদের এখানে সংখ্যা আছে 2টি। আচ্ছা, যদি এটা করি তাহলে উপরের অংশের হিসাব আসবে 10,248, নিচের অংশে তো 2 আছে, বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে ফাইনাল আনসারটা আসবে 5,124। নেক্সট 7 নম্বর অঙ্কে যদি চলে যায়, এখানে বলেছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? আসলে ক্ষুদ্রতম সংখ্যা বলতে সবচেয়ে ছোট অঙ্ক বোঝায়। এখন আমরা যদি 3টা শূন্য দিই, আসলে ওইটা শূন্যই হয়ে যায়, আলটিমেটলি কোনো অঙ্ক মানে সংখ্যা বোঝায় না। সো আমাদেরকে এখানে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার জন্য একটা 1 নিয়ে আসতে হবে, এবং বাকি যে 2টা অঙ্ক আছে ওই 2টা অঙ্ক শূন্য দিয়ে ফিল করতে হবে। ওকে, নেক্সট 8 নম্বর অঙ্কে আছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? ঠিক আছে, তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি 1-এর পরে, মানে মোট 6টা অঙ্ক হবে, তাহলে 1 ছাড়া আরও 5টা শূন্য বসবে। ঠিক আছে, আমরা লিখে ফেলি এখানে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 1, 0, 0, 0, এভাবে 5টা শূন্য হবে এরপরে। আচ্ছা, এবং ক্ষুদ্রতম সংখ্যাটা হবে, সরি আমি ভুল বলেছি, এক্সট্রিমলি সরি। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1-এর পরে 5টা শূন্য, এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 4টা 9। দুঃখিত, একটু ভুল বলে ফেলেছিলাম। আচ্ছা, আমাদের যেহেতু অন্তর বা বিয়োগফল বের করতে বলেছে, আমরা বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। এটাকে যদি হিসাব করি তাহলে এরকম হবে, বাম পাশ থেকে ডান পাশ থেকে 1, তারপরে হচ্ছে বিয়োগ করলে হচ্ছে 0, 0, 0, দেন 9, হাতে 1 থেকে ওটা মিলে গেলে এপাশে 0 থেকে 0 দেওয়াও যায়, না দেওয়া তাই, সো দিলাম না। আচ্ছা, আসেন 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কে বলেছে 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? আমি প্রশ্নটা একটু লিখে নিচ্ছি। 3 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার আমি আসলে এখানে একটু ভুল লিখে ফেলেছি, অন্তর না, এটা যোগফল হবে, পরে কারেকশান দিয়েছিলাম। আপনারা পরে খেয়াল করলে দেখতে পাবেন যে আসলে এটা আমার একটু ভুল লেখা হয়ে গেছিলো, এটা অন্তর না, যোগফল হবে, আমি পরে কারেকশান দিয়েছি। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 3টা 9, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1-এর পরে 2টা শূন্য, মোট 3টা অঙ্ক। ওকে, যোগফল হবে 1099।
এরপরে আসেন 10 নম্বর অঙ্ক। এখানে বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি 4টা 9, অর্থাৎ 9999। এরপরে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি 100, অর্থাৎ 1-এর পরে 2টা শূন্য। আমরা যদি এই 2টাকে বিয়োগ করি তাহলে আমরা পাবো 9899। নেক্সট, মৌলিক সংখ্যা কি আমি তো শুরুতেই বুঝালাম। আশা করি আপনাদের মনে আছে মৌলিক সংখ্যা কাকে বলে। এখান থেকে আমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মোট 25টি মৌলিক সংখ্যা আছে, এবং এই 25টি মৌলিক সংখ্যা আমাদের মুখস্থ যদি রাখতে পারি আর কি খুবই ভালো হবে, কারণ পরীক্ষায় প্রায় এখান থেকে প্রশ্ন আসে। তো এখানে যে চার্টটা দেওয়া হচ্ছে এই চার্টটা মাথায় রাখবেন। আচ্ছা, আপনারা এখান থেকে চার্টটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন। নেক্সট, 100 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 21টি। ওই 21টি মৌলিক সংখ্যাও একটু আমাদেরকে মুখস্থ রাখতে হবে। আমি আপনাদের সুবিধার্থে এখানে কার্ডোস বেসিক ম্যাথের বই থেকেই সরাসরি চার্টটা উঠিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন আসেন মৌলিক সংখ্যার উপর যেসব প্রশ্নগুলো আসছে বিভিন্ন পরীক্ষায়, ওগুলো যদি একটু দেখি। আমরা একটা জিনিস যদি মাথায় রেখে আমাদের মৌলিক সংখ্যা হিসাব করতে সহজ হবে, যে বিষয়টা হচ্ছে কোনো দুই ছাড়া, মানে দুই ব্যতীত কোনো জোড় সংখ্যাই মৌলিক সংখ্যা হবে না। তার মানে আমাদের অপশনে যদি কোনো জোড় সংখ্যা থাকে আর সেটা 2 ছাড়া অন্য কোনো সংখ্যা হয়, তাহলে আমরা একবারেই বলতে পারবো যে ওই সংখ্যাটা মৌলিক সংখ্যা না। এরপরে হচ্ছে আরেকটা ব্যাপার মনে রাখতে হবে, যে মৌলিক সংখ্যার মাত্র 2টি গুণনীয়ক থাকে। আমরা যে সংজ্ঞাতেই শিখছিলাম যে কোনো মৌলিক সংখ্যা আমরা ওই সংখ্যাটাকেই বলতে পারবো যার গুণনীয়কের সংখ্যা শুধুমাত্র 2টা। ওই 2টা কী? একটা হচ্ছে 1 এবং আরেকটা হচ্ছে ওই সংখ্যা নিজে। ওকে, আচ্ছা, আজকের ক্লাসে প্রশ্ন সমাধান করছি না, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ট্রাই করব। আজকের ক্লাসে পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।